আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের প্রোগ্রামে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি সোহেল। আর আজকে আমাদের ৭৬ নাম্বার এপিসোড। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এপিসোডটি শুনবেন, এই আশা করি। আপনারা আমাদেরকে মেইল করবেন। আপনারা যদি ঘটনা না পাঠান তাহলে তো আমাদের আসলে প্রোগ্রাম করাটা কষ্ট হয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা মেইল করবেন, আমাদেরকে ভয়েস ক্লিপ পাঠাবেন, যাতে আমরা প্রোগ্রামটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন কীরকম গল্প আপনারা চান। আর আমাদের যেই ইমেলগুলো এখন আমরা পাচ্ছি, ইনশাল্লাহ সেগুলো বলার চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমাদেরকে ইমেল পাঠাবেন, যাতে আমরা প্রোগ্রামটা আরও সুন্দরভাবে করতে পারি। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো bhutghanta@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দিলে আমরা সেটা পেয়ে যাব। যাই হোক, এই ছিল আমাদের নিয়মাবলী। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমরা আশা করি। তো আমি আজকে প্রথম ঘটনায় চলে যাচ্ছি। তো প্রথম ঘটনাটি আমাকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম শোভন। উনি যাত্রাবাড়ি থেকে ঘটনাটি পাঠিয়েছেন। তো উনি যেভাবে লিখেছেন সেভাবে আমি বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সোহেল ভাই, আশা করি ভালো আছেন। আমি শোভন। 2000 সালে আমার সাথে একটি ঘটনা ঘটে গেছে, সেই ঘটনায় আজ আমি বলবো। আমি তখন যাত্রাবাড়িতে থাকি, আমি ড্রাইভিং করি, যার জন্য প্রায়ই আমার আস্তে আস্তে মধ্যরাত হয়ে যায়। তো আমি যে বাসা থাকতাম, বাসাগুলো আপনারা যেরকম ঢাকা শহরে বা এর আশেপাশে আপনারা দেখবেন যে টিন শেড, এক লাইনে আপনার 5-7টা করে রুম থাকে, পাকঘর একটা থাকে, বাথরুম 2টা থাকে, এরকম জায়গায় তখন আমি থাকতাম আমার ওয়াইফকে নিয়ে। তো প্রত্যেক দিনের মতো আমি রাতে 1-1:30টার দিকে বাসায় আসি। তো আমার ওয়াইফ আমাকে খাওয়া দাওয়া দেয়। তো আমি খাওয়া দাওয়া করতেছি, তখন আমার ওয়াইফ বলে যে পাকের ঘরে যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আসি। কারণ আপনারা জানেন যে সবাই পাকের ঘরে যে তেল, লবণ সব আলাদা আলাদা চারটা সে নিয়ে রান্না করে আবার নিয়ে আসে। তো সেই রান্নাঘরটা একটা গাছের নিচে ছিল। গাছে ছিল শিমুল গাছ, আপনারা সবাই সেটা চিনেন। সে গাছটা অনেক বড় ছিল। আর যেহেতু এটা 2000 সনের কাহিনী, মোটামুটি অনেক আগেরই বলা চলে। তো ওই সাইডটা তখন বাড়িটা তখন পাকা ছিল না, মাটির ছিল আর কি। তো আমি খাওয়া দাওয়া করতেছি, বউ তো আর জিনিসপত্র আনতে পাকের ঘরের দিক চলে গেল। তখন প্রায় রাত 2টা-2:30 এরকম বাজে। তো আমি খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। চিন্তা করলাম কি ব্যাপার, অনেকক্ষণ হইলো তো গেল, এখন আসতেছে না, কি হইল। তো আমি রুম থেকে বেরোইলাম। বেরোয়া কিছু শুধু সামনে যাওয়ার পরেই, যার একটু অন্ধকার ছিল, যেহেতু লাইট বন্ধ ছিল, অনেক রাত, অনেক রুমের লাইটই অফ ছিল। কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে আমার ওয়াইফ পড়ে আছে। পরে আমি ওখান থেকে উঠে ঘরে নিয়ে আসলাম। তাই কিছুক্ষণ পরে পানি টানি দেওয়ার পর সেন্স চলে আসলো। আসার পরে হালকা একটু পেইন, ব্যথা পাইছেন। যাই হোক, আমরা পরে ডাক্তার দেখালাম যে তখন আমার ওয়াইফ তো আর কি আপনার প্রেগনেন্ট ছিল, বাচ্চা কোনো কিছু হয়েছে কিনা।
তখন ডাক্তার বললো না, বাচ্চা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এইভাবে চলতেছে। তো বাচ্চা হইলো। তো বাচ্চা হওয়ার পরে আমরা আমাদের সেই বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর থেকেই আপনার ওই যেই রাতে আমরা হসপিটাল থেকে বাসে আসলাম, সেই রাত থেকে আমার ওয়াইফ একটু স্বপ্ন দেখে। কে জানি তাকে বলে যে বাচ্চা আমি 6 মাসের মধ্যে নিয়ে যাব, শুধু এটাই বলে। এইটাই স্বপ্নে আমার ওয়াইফ শুনে। তো এটাকে আমার প্রথমে তো বলেনি, যে যখন আপনার এই স্বপ্নটা প্রত্যেক দিন কন্টিনিউ আসতেছে, তখন আমাকে বলল যে আমি এমন একটা স্বপ্ন দেখতেছি। স্বপ্ন তো আমাকে বলে যে বাবুকে এতদিন পর নিয়ে যাবে, 6 মাস পর। তো আমি চিন্তা করলাম যে হুজুরকে দেখায় কথাটা বলি। তো আমি এক হুজুরের কাছে গেলাম। যাওয়ার পর হুজুরকে বললাম, হুজুর আমার তো ওয়াইফ এই স্বপ্ন দেখতেছে। তখন হুজুর বলল, আসলে এরকম স্বপ্ন অনেক সময় আসে, আর এখানে তো কিছুদিন এখনো বাকি আছে, দেখা যাক কি হয়। তো এইভাবে করতে করতে অনেক মোটামুটি আপনার 3-4 মাস পার হয়ে গেল। তো 3-4 মাস পার হয়ে যাওয়ার পরে আপনার বাচ্চাটা আস্তে আস্তে মানে দুর্বল হতে লাগলো। তো আমরা কি করলাম, আমার যে শাশুড়ি, তাকে জিনিসটা জানাইলাম। আগে আর জানাইনি, যেহেতু এত গুরুত্ব দেয়নি। তো আমার শাশুড়ি আবার আপনার জিন পালত। পরে উনি যখন এই ব্যাপারটা শুনছে, তখন উনি উনার মানে জিনের মাধ্যমে এটার চিকিৎসা করার চেষ্টা করল। তখন ওই পালিত জিন, যেটা আমার শাশুড়ি পালিত জিন, উনি বলল যে একটা কুমড়োর বিচি ওই মানে মশারির পাশে লাগানো থাকবে। কালকে তোর মেয়ের বাসায় গিয়ে ওই মশারির যেখানে লাগানো থাকবে ওখান থেকে কুমড়োর বিচিটা নিয়ে ওর বাচ্চার গলায় পরাই দিতে, মানে তাবিজের মতো। তো পরের দিন তো আমার শাশুড়ি আসছে। বাসায় আসার পরে সব কিছু তন্ন তন্ন করে খুঁজতেছে। তো আমি আর আমার ওয়াইফ তো বুঝতেছিলাম কি হয়েছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে আম্মা কি হয়েছে। তখন উনি বলল যে একটু পরে আমি বলতেছি। পরে অনেক খোঁজাখুঁজি করার পরে উনি ঠিকই মশারির কোনায় একটা কুমড়া বিচি পাইল। সেই কুমড়া বিচিটা বাচ্চার গলায় পরাই দিল। তখন বাচ্চাগুলো পরাই দেওয়ার পর বললো যে আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না, যদি হয় আমাকে জানাবা। তো তখন তো 3-4 মাস হয়েছে, তারপর তো এখনো হাতে কিছু সময় আছে। তখন থেকে বাচ্চাটা আস্তে আস্তে আবার আগের মতো খেলাধুলা শুরু করলো। মানে বাচ্চাটা যা করে, যে 3-4 মাসের বাচ্চা, খাওয়া দাওয়া আবার আগের মতো, মোটামুটি স্বাস্থ্য আবার ঠিক হওয়া শুরু হইল। তো এখন আপনার যখন 6 মাস হইতে আপনার 3-4 দিন বাকি, তো তখন দেখা গেল যে বাচ্চাটি একটু অস্বাভাবিক আচরণ শুরু করলো। যেমন আপনার যে খাওয়া দাওয়া করতেছে না, প্লাস আপনার সারাদিনই সে কান্না করতেছে, হ্যাঁ, মানে থামতেছেই না। তারপরে আপনার কোথাও স্থিরভাবে যে মানে কারো কোলে দিলে ঘুমাইতেছে না, বা মানে অস্বাভাবিক যাকে বলে। বাচ্চাটা মানে আমরা 5-6 মাসের বাচ্চা, তো নর্মালি সে খাবে দাবে ঘুমাবে, এই তো তার কাজ। তো যখন মানে যেদিন আর কি আপনার বাচ্চাটা মারা যাবে, বাচ্চাটা আসলে মারা যায় সন্ধ্যাবেলা, মানে বাচ্চাটার মানে শরীরটা পুরো আপনার নীল বর্ণ ধারণ করে। তো সবাই তো একটু ভয় পেয়ে যায়। তো তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো হসপিটালে নিয়ে গেলে তো ওখানে তো নার্সরা থাকে, সিস্টাররা থাকে। তো নিয়ে যাওয়ার পর তো ওনারা ওই গলায় যেই কুমড়ো বিচিটা লাগানো, তো ওনারা বলতেছে যে এটা খুলেন, এগুলো আপনারা কি লাগান, অন্ধবিশ্বাস আপনাদের, এগুলো না খুললে আমরা কাজ করতে পারবো না। ওইটা যখনই খোলা হইলো, তার 1 ঘন্টা পরে বাচ্চাটা আপনার খিঁচুনি উঠলো, এবং প্লাস আপনার মুখ দিয়ে আর নাক দিয়ে রক্ত বের হইল।
বাচ্চাটা মারা গেল। এটা ডাক্তাররাও কিছু বলতে পারলো না যে কি মানে কিভাবে কি হয়েছে। সম্পূর্ণ তারা বলতেছে যে এটা যে মানে তারা কখনো এরকম দেখেনি। ঠিক ওই তাবিজটা খুলে 1 ঘন্টা পরে। তো যাই হোক, বাচ্চাটা মারা গেল। মারা একটা হৃদয় বিদারক সিচুয়েশন সে জায়গায় তৈরি হলো। পরে যখন আমার শাশুড়ি আসলো হসপিটালে, তখন উনি বললো যে এটা খুলতে বলছে কে? এটা তো আমি আগেই বলছি যে এটা তোমরা কোনো সময় খুলবা না, যত কিছু হয়ে যাক। আমি তো আসতেছিলাম এটা খোলাতে এই কাজটা হয়েছে। যাই হোক, আল্লাহ হয়তো নসিবে এটাই লিখে রাখছিল। তো বাচ্চাটা শেষ পর্যন্ত মারা যায়। তো এটাই ছিল আপনার ফার্স্ট ঘটনা শোভন ভাইয়ের। তো ঘটনাটা আসলে হৃদয় বিদারক। আসলে কোত্থেকে যে কি হয়ে যায় এটা আসলে মানুষ বলতে পারে না। কার উসিলে ভালো হবে, আবার কার উসিলে খারাপ হবে, সেটা কেউই বলতে পারে না। এখন প্রশ্ন আসতেছে যে জিনিসটা কোত্থেকে আসলো। তো জিনিসটা আপনার ওই শিমুল গাছ থেকে, ওই শিমুল গাছে একটা খারাপ বদ জিন ছিল। আর যেহেতু আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, ওই সুযোগে সে আর কি বাচ্চাটা খেয়ে ফেলতে চাইছিল। শেষ পর্যন্ত সেটা পারছে, কিন্তু তখন যে রাতে যে ধাক্কাতে ফেলে দিছে, তখনই ওই আমার বাচ্চার উপরে ওই জিনটা আপনার ভর করে রাখছে, কিন্তু তাবিজের জন্য কিছু করতে পারেনি। তো যাই হোক, এটাই ছিল আপনার ঘটনাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনারা আমাদেরকে বেশি বেশি করে ঘটনা পাঠাবেন। আপনারা যদি ঘটনা না পাঠান তাহলে মানে আমাদের প্রোগ্রামটা চালানো অনেক কষ্ট হয়ে যাবে। আশা করি আপনারা আমাদেরকে ঘটনা পাঠাবেন। আপনাদের যারই ঘটনা থাকুক, আপনার দাদা দাদি, মামা মামি, চাচা চাচি, নানা নানি, ভাই বোন বা আপনার বন্ধু বান্ধব, যাদেরই আপনার ঘটনা পান, কাইন্ডলি আমাদেরকে পাঠাবেন। ভয়েস ক্লিপ পাঠালে ভালো হয়। যদি ইমেল করতে চান, ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি আবার বলে দিই, bhutghonta@gmail.com। আপনারা আমাদের স্ক্রিনে ডিসপ্লে লিঙ্কটা পেয়ে যাবেন। আশা করি আপনারা আমাদেরকে নেক্সটে ঘটনা পাঠাবেন। যাই হোক, এখন আমি সেকেন্ড ঘটনা চলে যাচ্ছি। সেকেন্ড ঘটনাটি পাঠিয়েছেন আমাকে সাজ্জাদ, মেহেরপুর থেকে। তো সাজ্জাদ যেভাবে আসলে ঘটনাটি আমাকে বলেছে বলতে সে আমাকে মানে ভয়েস ক্লিপ পাঠিয়েছে, বলেছে যে আপনি আপনার মতো করে বলবেন। যাই হোক, আমি সেভাবে বলার চেষ্টা করতেছি। তো আমি সাজ্জাদ, আমি তখন 2000 সালে বিয়ে করি। তো বিয়ে করার প্রথম কয়েক মাস খুব ভালো চলছিল আমাদের। তো হঠাৎ আমি একটা স্বপ্ন দেখা শুরু করি। স্বপ্নতে কে যেন আমাকে বলে যে তুই কাজটা অনেক খারাপ করছিস, এর প্রতিশোধ আমি তোর কাছ থেকে নিবই। তো বারবারই স্বপ্ন আসে যে তুই কাজটা খুব খারাপ করছিস, তোর কাছ থেকে আমি প্রতিশোধ নিব, এটার জন্য তোকে পরিণাম ভোগ করতে হবে, এইসব বলে আর কি। তো অনেক দিন দেখার পরে আমি আমার ওয়াইফকে বললাম যে জানো, আমি এরকম স্বপ্ন দেখি। তো আমার ওয়াইফও বললো যে হ্যাঁ, আমিও তো এরকম স্বপ্ন দেখি, তো এখন কি করা যায়। তখন আমার যে শ্বশুর, তাকে কথাটা আমি বললাম যে আমি তো এরকম স্বপ্ন দেখি, তো এখন কি করা যায়। তখন শ্বশুর বলল যে দেখো বাবা, আমি তোমার কাছে আসলে কোনো কিছু ছুপাইতে চাইনি, ভাবছিলাম বিয়েটা হয়ে যাক, তারপর তোমাকে বলবো। তো আমার মেয়ের সাথে একটা জিন আছে। এটা শোনার পর তো আসলে আমি একটু ভেঙে পড়লাম যে জিন আছে মানে। বলে যে দেখো, আমাদের তো প্রথমে মানে অনেক বছর হয়ে গেছে আমাদের সন্তানাদি মানে হয়নি। তো যখন সন্তান হইল, এই আমার মেয়েটাই
অনেক বছর পর আল্লাহ দিল। দেওয়ার পর মেয়ে অনেক সুন্দর ছিল। তো যাই হোক, দিন ভালোই কাটতেছে। তো যতই বড় হইতেছে ওর মধ্যে একটা আমরা মানে অন্যরকম একটা আচরণ আমরা দেখতে পাই। তো আমরা যখন ওকে মানে কবিরাজকে দেখাই, তখন কবিরাজ বলে যে ওর সাথে একটা জিন আছে, জিনটাকে খুব পছন্দ করে, জিনটাকে ছাড়া যাবে না। তো এটা হওয়ার পরে যে আচ্ছা ঠিক আছে আমরা চিকিৎসা করি। এর মধ্যে আমাকেও ওই জিনটা স্বপ্ন দেখানো শুরু করে যে যখন তোর মেয়ের 18 বছর হবে তখন তোর মেয়েকে আমি নিয়ে যাব। তো এটা তখন আমি আবার কবিরাজকে বলি। তখন কবিরাজ বলে যে দেখেন, আপনার মেয়েকে তাহলে 18 বছরের আগেই বিয়ে দিতে হবে। যদি 18 বছর আগে আপনি বিয়ে না দেন তাহলে সমস্যা হবে। তখন আমার মেয়ের বয়স মাত্র 5-6 এরকম। তা আমরা চিন্তা করলাম যে এখন তুই তো অনেক সময় আছে 18 বছর হইতে, তো যেভাবে চলতেছে সেভাবে চলুক। তা আস্তে আস্তে দিন যতই গেল মেয়ে বড় হইতে লাগলো। তো আমরা যখন দেখলাম যে 18 বছর হইতে আর কয়েকদিন বাকি, তো আমরা চিন্তা করলাম যে এখন তাহলে ওর বিয়েটা দিয়ে দিই, তার আর কোনো সমস্যা হবে না। কারণ কবিরাজ বলছিল যে আপনার যদি 18 বছর আগে বিয়ে দিয়ে দেন তার আর কোনো সমস্যা হবে না। তো আমরা তারপর তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম। এখন তুমি এই স্বপ্নটা দেখতেছো মনে হয় ওই কারণে। তো যাই হোক, এখন তারা কি করলো, এক ভালো কবিরাজের শরণাপন্ন হলো, কবিরাজকে সবকিছু খুইলা বলল। তো কবিরাজ বলল যে এই জিনিসটা তো আজকে থেকে না, এই জিনিসটা তো অনেক বছর আগে থেকে। এটা আপনার যদি ছাড়াইতে হয় অনেক সময়ের ব্যাপার। তো এদিকে আমার ওয়াইফের আপনার চুল পড়ে যেতে লাগলো, সে রোগা কালো হয়ে যেতে লাগলো, ওজন কমে গেল, খাওয়া দাওয়া করতে পারতেছে না। তো এইগুলা শুরু হইলো। তখন তো আপনার মেহেরপুর ছিল। তো তারপর আমি ওকে ঢাকা নিয়ে আসি। তো ঢাকা নিয়ে আসার পরও অনেক চিকিৎসা, অনেক ডাক্তার, অনেক কিছু থাকে এখানে। তো কবিরাজের চলতেই আছে, প্লাস অনেক ডাক্তার, অনেক মানে যত ধরনের দেখানো যায় দেখাইলাম, কিন্তু কেউ কোনো রেজাল্ট দিতে পারতেছে না যে আসলে কি হয়েছে। তো যেহেতু আমরা কবিরাজের চিকিৎসা আমাদের চলতেছিল, তা আবার আমি মেহেরপুর ওকে নিয়ে মেহেরপুর চলে আসলাম। আসার পরে এখন ওই কবিরাজের কাছে আমরা গেলাম। যাওয়ার পরে কবিরাজ আমাদেরকে কিছু তাবিজ আর আপনার ওই একটা ওষুধের মতো দিল। বললো যেটা প্রত্যেক দিন রাতে খাবা, যাতে কোনোদিন মিস না হয়, আর প্রত্যেক দিন তুমি নামাজ পড়বা, নামাজও মিস দিবা না। তো যাই হোক, প্রথম দিন যখন ওই ওষুধটা খাওয়ানো হইলো, তারপরে আপনার নামাজের সময় দেখা গেল যে যখন নামাজটা শেষ করছে, যে বাড়ির চারিদিকে একদম মনে করেন অনেক ঝড় বৃষ্টির মতো হইতেছে, এমন একটা অবস্থা। কিন্তু যখন বাইরে তাকানো হয় দেখা যায় যে কিছুই নেই, এমন একটা পরিস্থিতি। যা হইতেছে মনে হয় যে ঘরের আশেপাশে হইতেছে। তো এইভাবে আপনার চলতে লাগলো কয়েকদিন। যেহেতু আমাদের কবিরাজ বলে দিছে যে আপনারা যাই হোক এগুলা মানে চালাই যাবেন। তারপরে আপনার সন্ধ্যার পরে বেরোতে নিষেধ করছে, কিছু উনি নিয়ম কানুন যেগুলা দেওয়ার ওগুলা দিছে। যাই হোক, ওষুধপত্র খাওয়া দাওয়া মোটামুটি আপনার শেষ পর্যায়ে। তখন ওই স্বপ্নতে ওই আপনার যেই খারাপ জিনটা, সেটা তখন বলতেছে যে তোরা ওকে যতই চেষ্টা করিস ওকে রাখতে পারবি না। তো এইটা যখন উনি মানে কথা যখন বলছে স্বপ্নে, তখন আমি চিন্তা করলাম যে তাহলে এখন কি করা যায়। এখন তো স্বপ্নেতে অন্য কথা বলতেছে। তা আমি আবার আমার ওয়াইফকে বললাম যে দেখো আমি তো এরকম স্বপ্ন দেখতেছি এখন,
হ্যাঁ, যে যত কিছু করি না কেন মানে তোমাকে রাখা সম্ভব না, তোমাকে নিয়েই যাবে সে। পরে ওই যে আমরা যেই কবিরাজের কাছে গেছিলাম, পরে কবিরাজ বলে যে দেখেন আমার তো যতটুকু সামর্থ্য ছিল আমি করছি, আপনার একটা ভালো একটা তান্ত্রিক বা কবিরাজের কাছে যান তাড়াতাড়ি, কারণ সময় মনে হয় বেশি নাই। তো তাড়াতাড়ি করতে খুঁজে পাবো আমরা। তো উনি একজনের ঠিকানা দিল যে এখানে যান, হয়তো বা কাজ হতে পারে। তা আমরা তার কাছে গেলাম। হ্যাঁ, উনি মেহেরপুরের আশেপাশে আর কি, ঠিকানাটা ফুল দেওয়া যাবে না, তার নিষেধ করা। তো যাওয়ার পরে উনি বলল যে এটা তো একটা বড় সমস্যা, এতদিনে আমি চেষ্টা করতে পারি যদি ভালো হয়। তো উনি বললো যে দেখেন আপনারা একটা রিস্ক নেবেন। এই রিস্কটা হলো একটা মুরগি আজকে রাতে নিয়ে আসা হবে। এই মুরগির গলা একটা মালা দেওয়া হবে। এই মুরগিটার এক কোবে মাথা ফেলে দিতে হবে, ওই রক্ত দিয়ে আমি তাবিজ বানাই দিব, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে যদি আপনার এক কোবে না ফেলতে পারে বা কোনো মানে ভুল হয়, তাহলে কিন্তু ওকে আর বাঁচানো যাবে না, ওকে নিয়ে যাবে। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, একটা রিস্ক তো নেওয়া লাগবেই, যেহেতু উনি বললো। তো তখন রাত প্রায় মধ্যরাত পার হয়ে গেছে। তখন একটা মোরগ নিয়ে আসলো। মোরগ নিয়ে আসার পরে মোরগের গলা একটা মালা দেওয়া হইলো এবং এক কোবে মাথাটা ফেলে দিলাম। তখন রক্ত বের হইলো। তখন ওই কবিরাজ তাড়াতাড়ি আপনার রক্ত নিয়ে একটা তাবিজ বানাইলো, এটা ওনাদের রিচুয়াল অনুযায়ী। পরে সেটা আমার বোর গলায় পরাই দিল, বললো যে আর কোনো আশা করি কোনো সমস্যা হবে না। ওইটাকে আমি এই রক্তের মাধ্যমে ওটাকে আমি বন্দি করে ফেলছি, ওটা এখন আমার আয়ত্তে আছে। এটা তুমি ঠিক 40 দিন পর অমাবস্যা আছে, তখন তুমি এটা ফেলে দিবা কোনো নদীতে। ঠিক এর মধ্যে আর কোনো প্রবলেম হয়নি। ওই 40 দিন পরে এটা একটা নদীতে ফেলে দেওয়া হয়েছে। তারপর থেকে আমার বউ নর্মাল, এখন আমরা মোটামুটি ভালো আছি, আমাদের বাচ্চা কাচ্চাও আছে, তার শারীরিক অবস্থাও ভালো, সব কিছুই ভালো আগের মতো। তো এটা ছিল একটা ঘটনা, সাজ্জাদ ভাই পাঠিয়েছিলেন। তো আশা করি আপনাদের এটা ভালো লাগছে। ঘটনা একটু অন্যরকম, বাট আমার মনে হয় ঘটনাটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। যাই হোক, একটি ছোট্ট ঘটনা আমি বলি। এটা একটা অ্যাম্বুলেন্সের ঘটনাটি আমার এক ফেসবুক ফ্রেন্ডের মাধ্যমে কানেক্ট করা, উনি পাঠিয়েছেন। তো ওনার নাম হইল আপনার শাহিন। তো শাহিন তখন আপনার অ্যাম্বুলেন্স উনি চালাইতেন। তো উনি যশোর থেকে রুগী নিয়ে ঢাকায় আসেন। তো ঢাকায় আসার পরে উনি রুগী ঢাকা মেডিকেলে দিয়ে আবার যশোর উদ্দেশ্যে রওনা দেন। তো যশোর উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে যেতে যেতে তার রাত হয়ে যায়। তো রাত হয়ে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে উনি যে হসপিটালের গাড়ি চালায়, তো ওনারা বলতেছে যে তুমি তো মাত্র ঢাকা থেকে আসছো, তো আরেকটা টিপ আছে, ওইটা মানে ওখান থেকে প্রায় অনেক দূরের পথ, আসলে ওই জায়গাটার নামটা এখন ঠিক খেয়াল আসতেছে না, তো ওখানে যাওয়া লাগবে। তো শাহিন চিন্তা করলো যে সারাদিন গাড়ি চালাইছি, এমনি তো শরীর টায়ার্ড, তারপর এখনও যেহেতু কোম্পানির চাকরি করি, তো যাওয়া তো লাগবেই। তো হসপিটালে ওনারা বললো যে তুমি ভাড়া কত নিবা, এটা ভাড়াটা তুমি ওনাদের কাছ থেকে ঠিক করে নাও। তো সম্ভবত জায়গাটা ফরিদপুর ছিল, আচ্ছা যাই হোক। তো উনি ভাড়া টাড়া মিটাই নিল। তো ওনারা রওনা দিল। তো রওনা দেওয়ার পরে ওখানে আপনার গাড়িতে ছিল আসলে যার লাশ ছিল ওটা একটা মেয়ের সুইসাইড লাশ ছিল আর কি, সুইসাইড কেস আর কি। তো মেয়েটা ক্লাস 10-এ পড়তো আর কি। তো গাড়িতে ছিল মেয়ে, মেয়ের মা, মেয়ের খালা, মেয়ের খালু, মেয়ের বাবা এবং খালাতো ভাই। তো হাইওয়েতে গাড়ি চলতেছে। তখন মেয়ের মা বললো যে একটা যদি বাড়ি টাড়ি দেখো তাহলে গাড়িটি একটু থামাইও।
ওনারা একটু ওয়াশরুমে যাবে। তো তখন শাহিন গাড়ি একটা বাড়ির দেখলো যে লাইট জ্বলতেছে, ওই বাড়ির সামনে থামাইলো। তো তখন মেয়ের মা আর মেয়ের খালা ওই বাড়ির দিকে গেল ওয়াশরুম করার জন্য। তো বাকি রইল মেয়ের বাবা, খালু আর মেয়ের খালতো ভাই। তো ওনারা গাড়ি থেকে নেমে একটু পায়চারি করতে লাগলো। তো আমিও গাড়ি থেকে নামলাম, নেমে একটু সাইড হয়ে একটা সিগারেট ধরে এলাম। তো আমি অনেক গাড়ির একটু সামনেই তো শব্দ শুনতেছি, যে মনে হইতেছে যে গাড়ির ভিতরে কেউ মারামারি করতেছে অনেক জোরে, যেমন মারামারি করলে যে শব্দগুলো হয় এরকম শব্দ। আমি চিন্তা করলাম গাড়ির মধ্যে কেউ উঠলো নাকি আবার। তাই আমি পেছনে যাই, ডিগ্গি খুলে দেখলাম না, লাস্ট তো যে কফিনের ভিতরে যেভাবে দেয় কাঠ দিয়ে লাগানো বক্সই আছে, কেউ তো নাই। তা আমি আবার ডিগ্গি বন্ধ করে আবার আপনার একটু সামনের দিকে গেলাম। আবার 5-10 মিনিট পর আবার এই শব্দ, অনেক মারামারি হইতেছে ভিতরে, যেমন 3-4 জন মারামারি করতেছে গাড়িতে। হ্যাঁ, গাড়িটা একটু নড়তেছে গাড়িটা। আমি আবার আসলাম, আবার আসার পরে দেখলাম যে না, গাড়ির ভিতর তো কেউ নাই। তো যাই হোক, এরপরে ওই মেয়ের খালতো ভাই, মেয়ের বাবা, মেয়ের খালু সবাই গাড়িতে উঠলো। এর মধ্যে ওনার মেয়ের মা, খালাও চলে আসছে। আমরা আবার গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিলাম। তো পৌঁছতে পৌঁছতে প্রায় আপনার রাত 3-4টা বেজে গেছে। তখন ওই বাসার লোকজন বললো যে আপনি তো সারাদিন গাড়ি চালাইছেন, এখানে একটু রেস্ট নেন, ফজরের পরে তো জানাজা হবে, পরে জানাজা হয়ে গেলে পরে আপনি ফর্সা হয়ে গেলে চলে যান। তা আমি চিন্তা করলাম যে শাহিন নাকি চিন্তা করলো যে ঠিক আছে, ভালো হয়েছে, একটু রেস্ট নেই, তারপরে গাড়ি নিয়ে চলে যাব। তো যখন আজান দিলাম, আজান দেওয়ার পরে একটু ফর্সা হইল। তো শাহিন ঘুম থেকে উঠার পরে এখন লাশ নামাবে। তো ওই কফিনটা খোলার পরে এখন দেখতেছে যে লাশের পায়ের এই সাইডটা আর কি উনি ধরবে, বাকি 2 জন হলো মেয়ের সামনে থেকে পিঠের বা হাতের সাইডে ধরবে, আর শাহিন যে ড্রাইভার উনি হলো পায়ের সাইডে ধরবে লাশ নামানোর জন্য। এখন দেখতেছে কাফনের কাপড়ে ওই পায়ের সাইডে অনেক লাল রক্তের মতো। এখন শাহিন চিন্তা করতেছে যে সুইসাইড কেস, লাশ, পায়ের দিকে রক্ত, কি ব্যাপার, তার একটু ডাউট হলো। তখন সে ওই কাফনের কাপড়টা একটু সরায় দেখলো যে 2 পায়ে একদম পায়ের তলা থেকে হাঁটু পর্যন্ত কোনো মাংস নাই, শুধু হাড্ডি। এটা দেখার পরে সে এখন কি করবে সে আর বুঝতেছে না যে এটা কিভাবে হইল। তখন সে একটু মনে মনে ভাবলো, তাহলে ওই যে গাড়িতে যে শব্দগুলো হয়েছে হয়তো তখন খারাপ কোনো মানুষকে জিন এই কাজটা করছে, না তো এরকম হওয়ার কথা না। তারপর তুমি মেয়ের বাবাকে ডাক দিলেন, ডাক দিয়ে আপনার এটা দেখাইলেন। দেখানোর পরে উনি তো বললেন না, এটা তো কোনোভাবেই হওয়া সম্ভব না, যেহেতু আমার মেয়ে তো সুইসাইড করছে, পা এরকম কেন হবে। তখন ওই গ্রামে যারা মুরব্বীরা ছিল তারা বললো যে দেখো, তোমরা তো আর লাশটা জানাজা দিয়ে আনোনি, গোসলও দাওনি, আর সুইসাইড কেস লাশ এরকম হইতেই পারে, তোমাদের ভাগ্য ভালো যে লাশটা পুরাটা খেয়ে ফেলেনি। যাই হোক, ওটা কোনো সমস্যা না, লাশ নামাও, গোসল করে পরে আমরা কবরস্থ করি। তো তারপর তারা লাশ নামাইলো, নামে গোসল টোসল করে কবরস্থ করাইলো। কবর দেওয়া শেষ হলে আমাকে শাহিনকে টাকা বুঝাই দিল। শাহিন পরে তার গাড়ি নিয়ে তাদের যে জেলা, ওই জেলায় পৌঁছে গেল ভালোভাবে। তো এটা ছিল একটা ছোট্ট ঘটনা। তা আশা করি আপনাদের ভালো লাগছে। আসলে আপনাদের ইমেলগুলো জন্যে আমাদের প্রোগ্রামটা এখনও রানিং। আমাদের কাছে 2-1টা গল্প থাকে, চেষ্টা করি আমরা জোগাড় করার। আপনারা অতি সত্বর আমাদেরকে মেইল পাঠাবেন, ভয়েস ক্লিপ পাঠাবেন, যাতে আমরা আরও ভালো ভালো গল্প আপনাদেরকে শোনাতে পারি। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নেক্সট এপিসোডগুলো আপনারা শুনতে পান।
আর আমাদের ছোট চ্যানেল, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমরা আশা করি। তো আজকের মতো এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।